আসসালামু আলাইকুম। ডক্টর ইউনুসকে বলছি, ওনাকে বিপ্লব পরবর্তী সরকারের প্রধান হিসাবে আমাদের জনগণ বসিয়েছিল। ছাত্র তো জনতা ঐক্যবদ্ধভাবে তাকে পছন্দ করেছে, কারণ উনি উচ্চশিক্ষিত। ওনার আন্তর্জাতিকভাবে ওনার অবস্থান খুবই শক্ত। দেশের সেই ক্রান্তিকালে তাকেই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি মনে হয়েছিল। এ কারণেই ছাত্র জনতা তাকে প্রধান উপদেষ্টা হিসাবে পছন্দ করেছিল। কিন্তু ডক্টর ইউনুস জাতির সাথে এটা কি ধরনের মশকরা করলেন? ওনাকে কি এই কারণে বসানো হয়েছিল যে আসুন আমাদের একটা নির্বাচনের ব্যবস্থা করেন? উনি কি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান? উনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান না, উনি বিপ্লব পরবর্তী সরকারের প্রধান। ওনার উচিত ছিল বাংলাদেশের প্রতিটা সেক্টরে হাত দেওয়া, বাংলাদেশটা বাংলাদেশিদের জন্য নিরাপদ করা। উনি সে বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। যেটা হয়েছে, বাংলাদেশের এই যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, সে শেখ হাসিনা সিম্বলিক বিচার করেছে, আর কিছু সেনা অফিসারের এই যে বিচার কার্যক্রম চলছে। কিন্তু বাংলাদেশের যে কোনায় কোনায় এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মিডিয়া, এই যে প্রতিটা সেক্টরে এদের এই যে গ্যাং, এই গ্যাং রেখেই উনি কিভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন? আর 1 মাসেরও কম সময় পরে বাংলাদেশের নির্বাচন। আমরা জানি না যে কে সরকার গঠন করবেন। সে যে সরকারই আসুক না কেন, সে হবে একটা রাজনৈতিক সরকার। যারা জিততে পারবে না, তারা, বাংলাদেশের মানুষের যা সেন্টিমেন্ট, তারা তাদের প্রত্যেকটা কাজে বিরোধিতা করবে। আমি এখন এই যে আমাদের সাহসী বীর পুরুষ হাদি হত্যার শিকার হলো, এই হত্যার দায় কি ডক্টর ইউনুস এড়িয়ে যেতে পারবেন? উনি এড়িয়ে যেতে পারবেন না। কারণ উনি পুলিশ বিভাগ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচার ব্যবস্থা কোথাও কোনো সংস্কার করেননি। যারা সরাসরি শেখ হাসিনার এই দুর্নীতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে, গুম খুনের সাথে জড়িত, বা যেসব বিচারক আইনজীবী মিলে নিরীহ মানুষকে দিনের পর দিন রিমান্ডের নামে নির্যাতন করেছে বা জুডিশিয়াল কিলিং করেছে, তাদের কি কোনো বিচার হয়েছে? তাদেরকে বিচারের আওতাভুক্ত আনা হয়েছে? আনা হয়নি। বাংলাদেশের এখন যে প্রশাসন, পুরো আওয়ামী লীগের সেট আপ দেওয়া। আর আমাদের যে উপদেষ্টা পরিষদ, এটা হলো জামাই শ্বশুরের উপদেষ্টা পরিষদ আর এনজিও কর্মীদের উপদেষ্টা পরিষদ। তাদের তো দেশের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অনেকে তো ওই আওয়ামী লীগ সরকারের সময় অনেকে যেমন ক্ষুধার্ত ছিল, তাদের হাজার কোটি টাকার খায়েশ, এরকম মামলা বাণিজ্য করছে আমাদের উপদেষ্টারা। হাদিকে যে ছেলে গুলি করেছে বলে প্রাথমিকভাবে মিডিয়াতে এসেছে, সেও জেলে ছিল। বাংলাদেশের আইনজীবী বিচারকরা মিলেমিশে তাকে বের করেছে। বের করার কিছুদিন পরে সে হাদিকে হত্যা করেছে। শুধু হাদি না, বাংলাদেশের প্রতিটা জেলায় মানুষ মারা যাচ্ছে। বিএনপির ভিতরে গত 1 মাসে 63 জন, যারা নেতৃস্থানীয় তৃণমূল পর্যায়ে, এরকম নেতাকর্মী মারা গেছে। সবচেয়ে যে জিনিসটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছিল, যেটা উচিত ছিল সেটা হলো আওয়ামী লীগকে কর্নার করে দেওয়া। আওয়ামী লীগের শুধু নেতা না, আওয়ামী লীগের নেতা কর্মী, তারা প্রশাসনের যেখানে আছে, মিডিয়ার যেখানে আছে, বা পুলিশ বিভাগের যেখানে আছে, তাদেরকে কর্নার করে দেওয়া দিয়ে এই যে বিএনপি জামাত আছে,
তাদেরকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ নির্মূল করা। কিন্তু বিষয়টা বর্তমানে যেটা হয়েছে খুবই দুঃখজনক, যেটা এখন আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের বিএনপির এখন কোনো সে নেই, জামাতেরও তেমন কিছু বলে না। এখন জামাত আর বিএনপিকে মুখোমুখি করে দেওয়া হয়েছে। আর এই বিএনপি আর জামাত তারা আওয়ামী লীগের ভোট বক্সের দিকে তাদের নজর। তারা আওয়ামী লীগের ভোটারদের তাদের দলে ভিড়াতে চায়। এটা কি সম্ভব আওয়ামী লীগের ভোটারদের দলে ভিড়ানো? আর এই ভোটগুলো বা এই ভোটারগুলো তারা কি আসলে দেশের কোনো কাজে লাগবে? এরা তো এই দলগুলোর ভিতরে ঢুকে দলের ভিতরে অস্থিরতা সৃষ্টি করবে, আর তারা দলের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। এই 17 বছরে বিএনপি বা জামাতের যেসব নেতাকর্মী যারা এই শেখ হাসিনার গুম খুন হত্যা জেল জুলুম সহ্য করেও যারা ছিল, তারাই তো দেশের আসল দেশপ্রেমিক মানুষ। তারাই তো ওই দলের সবচেয়ে ডেডিকেটেড কর্মী। তারাই কি এই দুই দলের জন্য যথেষ্ট ছিল না? তাদের কেন আওয়ামী লীগকে দলে ভিড়াইতে হবে? বাংলাদেশের মানুষ, আমার মনে হয় যে ভবিষ্যতে আরও বেশি অন্ধকার। কারণ বাংলাদেশের সাধারণ এই যে রাজনৈতিক নেতারা, এরা এত বেশি অর্থলোভী। এদের কাছে নিজেদের ক্ষমতা আর টাকা বড়, এদের কাছে দেশ বা জাতি বড় না। এটাই হলো মেন সমস্যা। আওয়ামী লীগ বাংলাদেশের নেতাদের টাকা দিয়ে কিনে নিচ্ছে। তারা টাকা দিয়ে দেশপাড়ি হচ্ছে, তারা টাকা দিয়ে তাদের ব্যবসা টেক কেয়ার করতেছে, আবার তারা টাকা নিয়ে আবার জেল থেকে বের হচ্ছে। তার মানে আওয়ামী লীগের নিরাপত্তা দিচ্ছে আমাদের এখানে যারা রাজনীতিবিদ আছে তারা। এখন তার মানে তারা সাপ পুষতেছে। আর ডক্টর ইউনূস যে কাজটা করছে, উনি উনি আসলে বাংলাদেশকে ভালোবাসে কিনা এটা নিয়ে একটা আমার বড় প্রশ্ন। এটা নিয়ে আমার বড় প্রশ্ন যে উনার যদি বাংলাদেশের প্রতি যদি উনি সম্পূর্ণভাবে দায়িত্ব বোধ করতেন, উনি অবশ্যই বাংলাদেশের পুলিশ বিভাগে উনি হাত দিতেন। অ্যাটলিস্ট 20 থেকে 50,000 পুলিশকে এক বছরে রিক্রুট করা যাইত। তারা পুলিশ বিভাগে কোনো হাতই দেয়নি। যেখানে আমরা সবাই জানি শেখ হাসিনা হাজার হাজার পুলিশ নিয়োগ দিয়েছে ছাত্রলীগ থেকে। ইভেন আমাদের প্রতিবেশী দেশের লোকজনও আমাদের পুলিশ বিভাগে চাকরি করে। উনি সে পুলিশ বিভাগকে অ্যাজ ইট ইজ রেখে কীভাবে সরকার থেকে উনি বিদায় নিতে চান? উনি কি আসলে কোনো মতেই শুধু দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য তাড়াহুড়া করে নির্বাচন দিচ্ছেন? এটা কি ওনার উচিত হচ্ছে? এটা তো সমগ্র দেশের সাথে বেইমানে হচ্ছে। ওনার তো কঠোর হওয়া উচিত ছিল। প্রথমে 1 মাসের ভিতরে উনি যদি দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে বাংলাদেশের প্রতি জেলায় জেলায়, কারণ সেই বলে না ধত্তাক্তা মার পেরেক, ঠিক আছে? তখন দেশ সম্পূর্ণ অস্থিতিশীল। সবাই জানে ওইখানে আই উইটনেস আছে কারা সব সরাসরি হত্যা খুনের সাথে জড়িত। তাদেরকে যদি বিচার করা হতো, সারা বাংলাদেশের মানুষ এর সাথে একাত্মতা ঘোষণা করত। কিন্তু তারা এখন সোসাইটির সাথে মিশে গেছে, তারা বিভিন্ন দলের শেডে চলে আসছে। এদেরকে কিভাবে আলাদাভাবে আর বিচারের সম্মুখীন করবে? এটা তো তাদের বিচার সম্ভব না। ডক্টর ইউনূস উনি অনেক বড় একটা সুযোগ পেয়েছিলেন দেশের জন্য কিছু করার, কিন্তু এই সুযোগটা উনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক উনি এই সুযোগের কোনো সদ্ব্যবহার করেননি। শুধুমাত্র একটা এনজিও উপদেষ্টা বাহিনী, জামাই শ্বশুর উপদেষ্টা বাহিনী, এইসব নিয়ে যে কোনো মতে সবাই পাওয়ার এনজয় করে ক্ষমতা হ্যান্ডওভার করে দেবে।
আর আমাদের যে সেনাবাহিনী প্রধান, উনি পুরা আওয়ামী লীগের টিমকে যেভাবে উনি রেস্কিউ করলেন, তার জন্য হয়তো আওয়ামী লীগ সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে যাবেন। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কারণ এই আওয়ামী লীগ হলো সাপ, সাপের নেচারই যে তারা মানুষকে কামড় দেয়। যারা আমরা সাপুরে সাপ খেলা দেখেছি, আমরা কি দেখেছি? আমরা কি দেখি যে ওর দাঁতে বিষ নেই, তারপরেও সে সাপুরকে কামড়ায়। এ আওয়ামী লীগ এই জিনিস। ডক্টর ইউনূস উনি উনি যে কোনো পদক্ষেপ নিলেন না, উনি কঠোরভাবে দেশকে নিয়ন্ত্রণ করলেন না, এটা খুব, ওনার দেশের সাথে এটা বেইমানি হয়েছে, আর কিচ্ছু হয়নি। কারণ এই দেশ পরবর্তী নতুন সরকার আসলে কতদূর কি করতে পারবে, এটা নিয়ে একটা বিগ কোশ্চেন, এটা বিগ কোশ্চেন। একটা যেখানে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী সরকারই কিছু করতে পারলো না, সেখানে রাজনৈতিক সরকার পারবে, এটা অনেকটা দুরাশা। এটা অনেকটা দুরাশা। কারণ যখনই করতে যাবে বলবে যে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই কাজ করছে। বাংলাদেশের আমার যেটা মনে হয় যে দেশের জন্য আসলেও যদি কেউ কিছু করতে চায়, আমি জানি না যে রাজনৈতিক সরকার কিছু করতে পারবে। আর এমন তার মানে এই বর্তমান সরকারও তো একদম লাস্ট মোমেন্টে চলে এসেছে। আর আর কিছুদিন পরেই ইলেকশন। পরবর্তী সরকার যদি কঠোরভাবে দেশের নেতৃত্ব না নেয় আর দেশকে কঠোরভাবে নিয়ন্ত্রণ না করে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে। আর আমাদের যে জুলাইয়ের যে সোনার ছেলেরা, যারা জুলাইয়ের ফ্রন্ট লাইনের যোদ্ধা, তাদের জীবনকে আসলে হুমকির ভিতরে তারা অলরেডি আছে। তাদের জীবন সন্দিহান। তাদের কিভাবে আওয়ামী লীগ তাদেরকে নির্মূল করবে, আওয়ামী লীগ সেটাতে অলরেডি উঠে পড়ে লেগে আছে। আর আসলে এই ছেলেরা না থাকলে এই গণ অভ্যুত্থান কখনোই সফল হতো না। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে দায়িত্ব ছিল, সরকার সেটা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উনি হয়তো নিজেকে একটা ক্লিন ইমেজ হিসেবে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে চেয়েছিল, সেটা উনি পেরেছে। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সরকার কখনো এরকম হয় না। সে সরকারকে হতে হয় জালিমের প্রতি কঠোর আর ভিকটিমের প্রতি কোমল। কিন্তু ওনারা যে জিনিসটা হয়েছে, ওনার জালিমদের প্রতি কোমল। আর জালিমদের প্রতি কোমল হওয়া মানেই ভিকটিমদের সাথে জুলুম করা। ওনারা সরাসরি ভিকটিমদের প্রতি জুলুম করছে এখন জালিমের সাথে কোমল হয়ে। এটা খুবই অন্যায়। এটা নৈতিকভাবে অন্যায়, এটা ধর্মীয়ভাবে অন্যায়। এটা যদি পৃথিবীর আইন দেখেন, আপনার সেদিক দিয়েও এটাকে অন্যায় হিসেবে বিবেচিত হবে। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার সব সময় যে কাজটা করে, আগে সরকার কঠোর হস্তে যারা গণ অভ্যুত্থান বিরোধী শক্তি ছিল তাদেরকে আগে নির্মূল করে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, তাদের ক্ষমতার থেকে তাদেরকে বের করে দেয়, প্রশাসনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে চিরুনি অভিযান চালায়। এ সরকার কিছুই করেনি। এ সরকার কিছুই করেনি। এটা খুব হতাশাজনক। ডক্টর ইউনূসকে এর জন্য হয়তো জাতি প্রশ্নের সম্মুখীন করবে। উনি যে সুযোগটা পেয়েছিল, এটা এরকম সুযোগ হয়তো বাংলাদেশের গত 100 বছরে কেউ পায়নি, যে সুযোগ উনি পেয়েছিল। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উনি কেন বাংলাদেশকে এই অবস্থায় ছেড়ে যাচ্ছে, সে প্রশ্নের উত্তর হয়তো উনি একমাত্র দিতে পারবে। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো যারা এই সরকারকে সহযোগিতা করলো না এই সংস্কারে, তারাও জাতির কাছে দায়বদ্ধ। বাংলাদেশ মানুষ নিরাপদ হোক, আর বাংলাদেশের রাজনীতিবিদদের বোধোদয় হোক। তারা দলের চেয়ে আর ব্যক্তি স্বার্থের চেয়ে দেশটাকেই প্রাধান্য দিক।
কারণ তারা যদি দেশকে প্রাধান্য না দেয় তাহলে বাংলাদেশের এই 20 কোটি মানুষ নিরাপত্তাহীন হয়ে যাবে। আর তারা বিগত সময়ে যে ধ্বংসাত্মক গুম খুনের ভিকটিম হয়েছে, এর চেয়ে আরও নৃশংস তারা ভিকটিম হবে। এটা খুব দুঃখজনক। আমি ডক্টর ইউনূসের এই কাজগুলো আসলে ব্যক্তিগতভাবে কোনো মতেই মানতে পারছি না। উনি দেশকে সংস্কারের কোনো কার্যকরী পদক্ষেপই নেননি। আর বিএনপি তো অলরেডি সংস্কার বিরোধী দল হিসাবে নিজেদের পরিচিতি দিয়েছে, সো বিএনপির কাছে আর কিছু আশা নেই। আর জামাত ইসলাম, তারা যেহেতু ধর্মীয় তাদের জামাতের সাথে ইসলাম শব্দ আছে, সেহেতু তারা নিজেদের আবার কতখানি সেকুলার, কত বেশি সেকুলার তারা, এটা প্রমাণ করার জন্য হয়তো তারা আমসালা দুটোই হারাবে। এখন মাঝখানে আছে বাংলাদেশের জনগণ, তাদের এই সেকুলারগিরি আর জামাত ইসলামের এই এই যে তাদের গায়েও যে কিছু ধুলোবালি লেগে আছে, এগুলো ঝাড়তে ঝাড়তে বাংলাদেশের জনগণের অবস্থা খারাপ। রাষ্ট্র চালাইতে হবে, রাষ্ট্র চালানোর যে পদ্ধতি সেটা অনুসারে কে কি বলবে, অন্য দেশ কি বলবে বা অন্য দল কি বলবে সেটা বিষয় না। রাজনৈতিক দলগুলো দায়বদ্ধতা জনগণের কাছে, দেশের কাছে, কোনো ব্যক্তির কাছে না। এটা যতদিন বাংলাদেশের রাজনৈতিক দল না বুঝবে ততদিন বাংলাদেশে আসলে কোনো পরিবর্তন হবে না। দেশের জনগণটা তাদের কাছে আমানত, দেশটা তাদের কাছে আমানত। তারা এই আমানত কতখানি সঠিকভাবে আমানতদারিত্ব তারা পালন করতে পারে সেটাই তাদের দেখার বিষয়। কিন্তু আমি হতাশ, আমি সম্পূর্ণভাবে হতাশ। আল্লাহ বাংলাদেশের মানুষকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করুন। আসসালামু আলাইকুম।